শুধু নিজ বিধানসভা নয়, গোটা রাজ্যের দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে রাজ্য মন্ত্রিসভার সব সদস্যদের এই সময় সকল অংশের মানুষের কল্যাণকে ত্বরান্বিত করতে, আবার জনজীবনকে সুন্দরভাবে গড়ে তোলার প্রশ্নে মাঠে থাকা দরকার। প্রত্যেক মন্ত্রীকে নিজ বিধানসভায় শুধু নয়, রাজ্যের সর্বত্র চষে বেড়ানো খুব দরকার। প্রত্যেক মন্ত্রীদের নিজ নিজ এলাকার বাইরে, নিজ বিধানসভার বাইরে রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়া খুব দরকার। রাজ্য মন্ত্রিসভার সদস্যদের গোটা ৮ জেলার ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা খুব দরকার। ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষী, উৎপাদক, সবজি চাষি থেকে শুরু করে পশুপালক যারা আছেন, ঠিক তাদের সামনে দাঁড়ানো দরকার রাজ্য মন্ত্রিসভার সব সদস্যদের। টিম মানিক সাহাকে এই সময় মাঠে ঘাটে জনতার দরবারে থাকা খুব প্রয়োজন দেখা দিয়েছে। হঠাৎ করে কেন এমন প্রয়োজন দেখা দিয়েছে? অবশ্যই এই অনুষ্ঠানে আমি আমার মতন করে কয়েকটি কথা বলবো, যে কথাগুলো গোটা রাজ্যের ক্ষতিগ্রস্ত জনতার কথা। সেখান থেকে তুলে আনা কয়েকটি বিষয় আমরা এই অনুষ্ঠানে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। কয়েকটি জেলার তথ্য, সংবাদ মাধ্যমের প্রতিনিধি এবং অবশ্যই নিজের মতন করে কয়েকটি জেলা সফর করে বোধহয় এই বিষয়গুলো আজ বলতে ইচ্ছে করছে যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার টিমের সব মন্ত্রীদের মাঠে নামতে বলুন। আমি অবশ্যই বলছি, যদি ভুল না করি, রাজ্য মন্ত্রিসভার সদস্য সুধাংশু দাস নিজের বিধানসভা ব্যতীত অন্য বিধানসভায় গেছেন এবং অবশ্যই তার দপ্তর এবং দপ্তর ভিত্তিক যে তথ্য সেগুলো তিনি সংগ্রহ করেছেন বলে আমার বিশ্বাস। এবং আরও একজন মন্ত্রী, আমি যদি ভুল না করি, ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে কথা হয়নি। শুধু এতটুকু বলি, বিভিন্ন মাধ্যম, তথ্য, সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দেওয়া বিবৃতি কিংবা বক্তব্য, ভিডিও ক্লিপস ইত্যাদির মাধ্যমে আরও একজন মন্ত্রী রয়েছেন, রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনিও তার মতন করে নিজ গণ্ডির বাইরে অন্যত্র গিয়েছেন, খোঁজখবর নিয়েছেন। তার সঙ্গে হয়তো আমার মতন করে যদি আমি কথাগুলো বলি, সেদিক থেকে কোনো মন্ত্রীর নাম বাদ যেতে পারে। আমরা আরও কয়েকজন মন্ত্রী রয়েছে রাজ্য মন্ত্রিসভা সদস্য হিসাবে, তারাও বিভিন্ন জায়গায় যাচ্ছেন, খোঁজখবর নিচ্ছেন। তবে বোধহয় নিজ বিধানসভার বাইরে অন্যত্র যাওয়ার দৃষ্টান্ত সেভাবে হয়তো সবাই রাখতে পারছেন না, কারণ সবাই ব্যস্ত হয়ে পড়েছেন এই সময়ের মধ্যে ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে। আমি কোনো অনুষ্ঠানকে ছোট, কোনো অনুষ্ঠানকে বড় করছি না। আমি বলছি, এই সময় শপথ গ্রহণ অনুষ্ঠানে কোনো মন্ত্রী, কোনো বিধায়ক না থাকলে কিছু হবে না, কিন্তু যে ক্ষতিগ্রস্ত মানুষ, ঠিক তাদের পাশে থাকাটা খুব প্রয়োজন। শপথ গ্রহণে থাকাটা প্রয়োজন নয় এই সময়ে। এখন বলতেই পারেন কেন্দ্রীয় প্রতিনিধি এসছেন, প্রতিনিধি সফর করছেন, আধিকারিকরা যাচ্ছেন, বিভিন্ন সরকারি প্রতিনিধিরা যাচ্ছেন, বিভিন্ন স্তরের পার্টির লোকজন আছেন, জনপ্রতিনিধি, বিধায়ক, বিভিন্ন প্রতিষ্ঠানের চেয়ারম্যান থেকে শুরু করে প্রত্যেকেই আছেন। হ্যাঁ, এটাও সত্য, কিন্তু সত্য নয় কোনটা? কারণ নিজ গণ্ডির বাইরে সবাই বেরোতে পারছেন না। রাজ্যের কৃষিমন্ত্রীকে এই গোটা রাজ্যের ক্ষতিগ্রস্ত কৃষি অঞ্চলে, কৃষি প্রধান অঞ্চলে অবশ্যই যেতে হবে। অবশ্যই প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলতে হবে, অভিজ্ঞতা নিতে হবে, খুব প্রয়োজন দেখা দিয়েছে। রাজ্যের মৎস্যমন্ত্রীকে অবশ্যই ক্ষতিগ্রস্ত এলাকায় মৎস্য চাষি, উৎপাদকদের সঙ্গে কথা বলতে হবে। রাজ্যের খাদ্যমন্ত্রীকে অবশ্যই সবজি থেকে শুরু করে যারা বিভিন্ন চাষবাসের সঙ্গে যুক্ত, বিভিন্ন জায়গায় যারা আছেন, ঠিক তাদের সঙ্গে কথা বলতে হবে। অবশ্যই বলছি, মহাকরণে সাংবাদিক সম্মেলন যেমন গুরুত্বপূর্ণ, প্রশাসনিক বৈঠক যেমন গুরুত্বপূর্ণ, এই সময়ের মধ্যে ঠিক আরও বেশি গুরুত্বপূর্ণ প্রত্যেক ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে মানুষের পাশে দাঁড়ানো। আমি দায়িত্ব নিয়ে বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে যদি এই কথাগুলো কোনোভাবে যায় এবং অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী যদি কোনোভাবে কথাগুলো শুনেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, রাজ্যের সর্বত্র ক্ষতিগ্রস্ত মানুষদের সবচেয়ে বড় অভিযোগ, তারা তাদের ক্ষতির বিষয়গুলো
তারা তাদের মনের কথাগুলো জানানোর জন্য মনের মতো মানুষ পাচ্ছেন না। প্রশাসনিক স্তরে যারা আছেন তারা সর্বত্র গিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, সেটা দৃষ্টান্ত নয়। কোনোভাবে কোনো টিমকে ছোট করা, কোনোভাবে প্রশাসনিক আধিকারিকদের হালকা করে দেখানো, আধিকারিকদের অপমান করা কিংবা আধিকারিকদের কাজকর্মকে কোনোভাবে গুরুত্বহীন করে তোলার কোনো ইচ্ছে এই অনুষ্ঠান থেকে নেই। আমি প্রত্যেকের অবদানকে এই জায়গা থেকে আজ আরও একবার কুর্নিশ জানাই। তাদের পরিশ্রম, তাদের চিন্তাভাবনা, তাদের পরিদর্শন সব কিছুকে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছি। তার সঙ্গে কথাগুলো যুক্ত করছি যে হ্যাঁ, প্রশাসনিক স্তরের আধিকারিক যারা আছেন ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে একেবারে সাধারণ মানুষের যে ক্ষতি হয়েছে তার সঠিক নিরূপণ করার জন্য, সঠিক নির্ধারণ করার জন্য বোধহয় প্রশাসনে বড় দুর্বলতা আছে। আমরা কয়েকটা দৃশ্য আপনাদের কাছে দেখাচ্ছি। শুরুতেই বলছিলাম রাজ্যের কয়েকজন মন্ত্রী হয়তো নিজ নিজ এলাকায় গেছেন বা তার বাইরে থেকে অন্যত্র যাওয়ার চেষ্টা করেছেন, গোটা জেলার খোঁজখবর নিয়েছেন, বৈঠক করেছেন, সব কিছু ঠিকঠাক থাকলেও আমি বলছি এই সময়ের মধ্যে কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে প্রত্যেক জায়গায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা খুব দরকার। আমরা যে ছবি দেখাচ্ছি সেটা রাজ্যের মন্ত্রী, 3টি দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, তিনি গেছেন, সরাসরি কথা বলছেন। তার পাশাপাশি হয়তো অন্যান্য দপ্তরের মন্ত্রীরা তার মতন করে নিজ গণ্ডির বাইরে যেতে পারেননি। আমি এই অনুষ্ঠান থেকে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী সব মন্ত্রীদের মাঠে নামতে বলুন, যেহেতু মন্ত্রীদের নেতা মুখ্যমন্ত্রী, সুতরাং এই দায়িত্ব মুখ্যমন্ত্রীকে পালন করতে হবে। সব মন্ত্রীদের প্রত্যেক ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়া, সেখানকার জনপ্রতিনিধি, সেখানকার বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যারা প্রতিনিধি দপ্তর কর্তারা আছেন তাদের প্রত্যেককে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে সঠিকভাবে ক্ষতির পরিমাণ সেখানে নির্ধারণ করা, ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানো খুব দরকার। অনেকে আছেন, আমি বলছি শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দল, যুব সংগঠন, বিভিন্ন সামাজিক সেবামূলক সংস্থা, ব্যক্তি বিশেষে অনেকে অনেকের পাশে দাঁড়িয়েছেন, এই সময়ের মধ্যে দারুণভাবে সহযোগিতা করেছেন। তারপরও বলা যেতে পারে এই সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত যারা মানুষজন আছেন, যারা পশুকে হারিয়েছেন, গরু হারিয়েছেন, ছাগল হারিয়েছেন, বিভিন্ন প্রাণী যারা পালন করেন, শূকর থেকে শুরু করে যারা পোলট্রি চাষ করেন বা অন্যান্য যারা বলা যেতে পারে যে কোনো উৎপাদক বা পশুপালক যারা আছেন, তারা যারা সবজি চাষি আছেন, যারা কৃষক আছেন, তাদের কাছে যাওয়া খুব দরকার। তারা অসহায় হয়ে পড়েছেন, তাদের কথা বলার জন্য বারবার তারা চেষ্টা করেন। আজ আপনারা জানেন সারা ভারত কৃষক সভা নামের একটি সংগঠন, সর্বভারতীয় প্রতিনিধি, এবং অবশ্যই রাজ্যে দেশের এই সময়ের মধ্যে কৃষক আন্দোলনের অন্যতম মুখ হিসাবে যিনি পরিচিত বা কয়েকজন মুখের মধ্যে তিনিও আছেন, আমরারাম, সাংসদ আমরারাম, তিনি আজ বেশ কয়েকটি জায়গা সফর করেছেন, রাজ্যের নেতৃত্বরা রয়েছেন। সেদিক থেকে তিনি তার মতন করে বিষয়গুলো উত্থাপন করে তিনি বলেছেন যে প্রধানমন্ত্রীকে তিনি চিঠি লিখবেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন, প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বিস্তৃত জানাবেন। তিনি তার মতন করে বিষয়গুলো দেখেছেন। একটা দলীয় একটা সাংগঠনিক বিষয় থাকতে পারে, তার বাইরে থেকে রাজ্য সরকারের প্রত্যেক মন্ত্রীদের এখন আর মহাকরণে বসে সাংবাদিক সম্মেলন করা কিংবা মহাকরণে বসে সংবাদ মাধ্যমের কাছে বিবৃতি দেওয়া, এটা যেমন একদিকে গুরুত্বপূর্ণ, আরও বেশি গুরুত্বপূর্ণ, আরও বেশি সময় উপযোগী পদক্ষেপ সব মন্ত্রীদের ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়া। এখন প্রশ্ন উঠতে পারে, ক্ষতিগ্রস্ত এলাকায় মন্ত্রীরা গেলে কি যারা ক্ষতি শিকার হয়েছেন তাদের কি বিশেষ সুবিধা হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে। কারণ মন্ত্রী তিনি জনপ্রতিনিধি, মানুষের দুঃখের কথা তিনি সবচেয়ে ভালো বুঝতে পারবেন। যেখানে আধিকারিকরা যাচ্ছেন না, তাদের আধিকারিক টিমের দুর্বলতা থাকতে পারে, যানবাহনের সমস্যা থাকতে পারে, হয়তো সময়ের অভাব থাকতে পারে, কিন্তু সেদিক থেকে খুব দরকার। প্রয়োজনে শপথ গ্রহণ অনুষ্ঠান কাটছাট হোক, শুধু শপথ গ্রহণ, যিনি শপথ বাক্য পাঠ করাবেন তাকে উপস্থিত রেখে অনুষ্ঠানটি হোক। এই সময় একেবারে বলছিলেন, আমি যদি ভুল না করি 24 ঘন্টা আগে একটি শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজ্যের কৃষিমন্ত্রী বলছিলেন যে এই সময় একেবারে জাঁকজমকপূর্ণভাবে কোনো অনুষ্ঠান করা হচ্ছে না, শপথ গ্রহণ ভালো, কিন্তু সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রী উপস্থিত ছিলেন, কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় কৃষকরা
খুব ক্ষতির শিকার হয়েছেন। তিনি যদি একবার তাদের পাশে যেতেন, তারা ভালোভাবে মন্ত্রীকে বোঝাতে পারতেন, যেখানে আধিকারিকরা তাদের কথাগুলো ভালোভাবে শুনছেন না বলে অভিযোগ করতে শুরু করেছে। শুধু তাই নয়, রাজধানী থেকে খানিকটা দূরের কৃষকরা বলছেন ভীষণ রকম ক্ষতি হলো, সংবাদ মাধ্যমের প্রতিনিধি ছাড়া আর কেউ সেখানে যাননি। এবং অবশ্যই আজকে যারা নেতৃত্ব যারা গেছেন, বিভিন্ন স্তরের প্রতিনিধিরা যারা গেছেন, এবং অবশ্যই আমি বলছি রাজ্যের সবকটি বিধানসভার বিধায়ক তিনি বা তারা ভালো জানবেন, তাদের পাশে যখন গেছেন এই ক্ষতিগ্রস্ত মানুষদের বিভিন্নভাবে তারা সাহায্য করেছেন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যারা ক্ষতির সম্মুখীন হয়েছেন, চাষি, কৃষক, উৎপাদক যারা আছেন, ঠিক তাদের কাছে এখন যাওয়া খুব দরকার। এই রাজ্যের জন্য, এই রাজ্যের প্রত্যেক নাগরিকদের জন্য এবং আগামী কয়েক বছরের জন্য বলা যেতে পারে এই উৎপাদকদের কাছে যদি না পৌঁছা যায়, রাজ্যের উৎপাদন ব্যবস্থাকে যদি আগের মতন করে ঢেলে সাজানো না যায়, বিশেষ উদ্যোগ না নেওয়া যায়, তাহলে ভীষণ রকম ক্ষতি হবে, ভীষণ রকম ক্ষতি হবে। এবং আপনারা অনেকেই জানেন, হয়তো হতে পারে একটা চক্রের অসাধু চক্র আছেন, বাজারগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, পারছেন না। খাদ্য দপ্তরের পুরো টিম, এনফোর্সমেন্ট টিম এত কিছুর পরও ব্যর্থ হচ্ছেন। তারপরও বলা যায় এই অংশের যারা নাগরিক আছেন, যারা এই অংশের যারা ব্যবসায়ী আছেন, অসাধু যারা ব্যবসায়ী আছেন, তারা তাদের মতন করে ফায়দা লুটছেন। সবজির দাম, অন্যান্য জিনিসপত্রের দাম অস্বাভাবিক বাড়ানো হয়েছে, সবজির দাম অস্বাভাবিক বাড়ানো হয়েছে। কৃষকরা, চাষিরা যে টাকায় সবজি বিক্রি করেন তার চেয়ে কয়েক গুণ বেশি বাজারে বিক্রি হচ্ছে। তাদের নিয়ন্ত্রণ করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে ব্যর্থ হয়েছে খাদ্য দপ্তর, ব্যর্থ হয়েছে এনফোর্সমেন্ট টিম বলে আজ অভিযোগ করতে শুরু করেছে ক্রেতা সাধারণের তরফে। রাজ্যের একাধিক জায়গায় যদি এই ভয়ঙ্কর পরিস্থিতিতে কৃষক, চাষি তাদের পাশে সরকার যদি আন্তরিকভাবে না দাঁড়াতে পারে, ভয়াবহ বিপদ হতে পারে, বিপদ হতে পারে আমাদের গোটা রাজ্যের। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বল। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমরা অনুরোধ রাখবো, মন্ত্রীর শপথ বাক্য অনুষ্ঠানটা মন্ত্রীরা না, সেটা পঞ্চায়েত প্রতিনিধিরা, সেটা বিডিও সাহেব দিয়ে জায়গা দিয়া শপথ বাক্য করাইয়া, কিন্তু মন্ত্রী সাহেব, মন্ত্রী মহোদয়রা, মন্ত্রী কৃষি মন্ত্রী, ফিশারি ডিপার্টমেন্টের মন্ত্রী, মৎস্যমন্ত্রী, তারা হচ্ছে এলাকায় দুইটা মানুষের যে নিরপেক্ষ তদন্ত কইরা যাতে সবাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকে যাতে অনুদান পায়, তার জন্য সেই সুব্যবস্থা করার জন্য আমাদের পঞ্চায়েত প্রতিনিধিদের উপরে যদি চাহিদা দেয়, তাইলে এখানে দুর্নীতি হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু দেখা গেল আমরা দেখছি পঞ্চায়েত প্রতিনিধিরা উপরে যেখান দিয়ে দিচ্ছে, নেতার উপরে যেখান দিয়ে দিচ্ছে, আসলে সঠিক মূল্যায়নটা হইতো না। আমরা একজন সরকারি আধিকারিক লইয়া এবং মন্ত্রী মহোদয়রা যদি অনুষ্ঠানটা পর্ব করা যাবে, মানুষ খাইয়া বাঁচলে অনুষ্ঠান করা যাবে, কিন্তু মানুষ আগে বাঁচতে হবে। মানুষ অসহায় অবস্থায় আছে, দ্রব্যমূল্য বৃদ্ধি যে গাড়ি সুর করে বাড়তেছে, তার দিকে কোনো দৃষ্টি আছে কিনা তা আমরা এখনো জানি না। কিন্তু আমরা দেখি দিনের দিন সব জিনিসপত্রের দাম বহু করে বাড়তেছে। এর জন্য মন্ত্রী মহোদয়ের কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ করব, মন্ত্রীকে তাদের অনুষ্ঠানটা পরে করো, কিন্তু আগে কাজটা আগে করুক। মন্ত্রীকে কৃষকরা পাশে দাঁড়াক, মৎস্যজীবী যারা তারা পাশে দাঁড়াক, মানুষ আগামী দিন বাঁচতে হবে। এতটুকুই আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ। আমার এই কথাগুলো রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অনেকেই শুনছেন। আমরা সব কৃষকদের কাছে পৌঁছতে পারিনি, সংবাদ মাধ্যমের প্রতিনিধি হয়ে সব কৃষকদের কথা আমরা শুনতে পারিনি, সেটা আমাদের দুর্বলতা। আমরা সেদিক থেকে বলছি, কোনো না কোনোভাবে যদি রাজ্যের মন্ত্রীদের, রাজ্যের বিভিন্ন স্তরের কৃষক সহ সকলের কাছে কথাগুলো পৌঁছে যায়, তাহলে বোধহয় খুব গুরুত্বপূর্ণ হবে, তারাও তাদের কথাগুলো সকলের কাছে বলতে পারবেন। আমরা আজ দেখলাম রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস, তিনি তার মতন করে পরিদর্শনকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা একবার শুনি তিনি কি বলছেন। আমরা গোমতী জেলা পরিদর্শন করছি। মূল উদ্দেশ্য হচ্ছে চলমান ভয়াবহ বন্যায় আমাদের পুরো রাজ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশেষ করে ফিশারি সেক্টর এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি সেক্টরে এবং প্রাইমারি সেক্টর যেটাকে আমরা বলি এগ্রিকালচার সেক্টর, সব মিলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তো বিভিন্ন জায়গায় আমরা পরিদর্শন করছি। আজকে সকালবেলা বিশেষ করে আমার এআরডিডি ডিপার্টমেন্টের উদয়পুর স্থিত ডিস্ট্রিক্ট ভেটেরিনারি হসপিটাল, ডিস্ট্রিক্ট ডিআই ল্যাব, তারপর মেডিসিন স্টোর, এগুলি সবগুলি জলের নিচে ছিল। এগুলি আমরা ভিজিট করেছি, কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটাও আমরা দেখলাম। এর বাইরে উদয়পুরের বা কাকরাবন এলাকায়, মাতাবাড়ি এলাকায় বিভিন্ন জায়গায় আমরা পরিদর্শন করেছি, যেখানে
শরণার্থী ক্যাম্পে প্রচুর গরু ছাগল রয়েছে, তাদের খাদ্যের ব্যবস্থা আমাদের এআরডিডি ডিপার্টমেন্টের পক্ষ থেকে করা হচ্ছে। ডাক্তাররা নিরলসভাবে তারা পরিষেবা দিচ্ছেন, দিনরাত্র পরিশ্রম করে তারা, যারা ফার্মার রয়েছেন, লাইভস্টক ফার্মার, তাদেরকে সাথে থেকে তাদেরকে সহযোগিতা করছেন। কিছুক্ষণ আগেই আমরা জামজুড়িতে যাদের বাড়িতে গরু আছে, হয়তো ঘাস নেই বা খাদ্য নেই, গোখাদ্য নেই, তাদের সহযোগিতার জন্য আমরা কিছু গোখাদ্য প্যাকেট ফিড আমরা দিয়েছি, প্রদান করেছি। এক একটা গরুর জন্য আলাদা করে প্যাকেট আমরা করে দিয়েছি। এর বাইরেও ডিওয়ার্মিং আমাদের চলছে, বিভিন্ন রকমের ইনফেকশন থেকে তাদেরকে রক্ষা করার জন্য মেডিসিন আমরা প্রোভাইড করছি। সেই সেক্টরে আমাদের এআরডি ডিপার্টমেন্ট থ্রুআউট দ্য স্টেট খুব ভালোভাবে কাজ করছেন এবং ইতিমধ্যে আমরা সবাইকে বলেছি এবং আমাদের অফিসিয়ালরাও খুব হার্ড ওয়ার্ক করছেন। ইভেন বন্ধের দিনেও তারা যারা শরণার্থী আছেন বা যাদের গরু ছাগল এফেক্টেড হয়েছে তাদের পাশে থেকে তারা সাহায্য করছেন এবং কাজ করছেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি উত্তর শিলঘাটি গ্রামে, যেটা কাকরাবন ব্লকের অধীন। এখানেও আমরা বিভিন্ন জায়গা পরিদর্শন করেছি। কি পরিমাণ জলাশয় বা পুকুর এই ফ্লাডের কারণে নষ্ট হয়েছে। এখনও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে এবং সামনে দুই দিকেই প্রচুর জলাশয় বা পুকুর, যেখানে মাছ চাষ হতো এবং অনেক মাছ চাষি এটার উপর দিয়ে তাদের সারা বছরের তাদের যেটা রোজগার হতো, এই সব কিছু ধ্বংস হয়ে গেছে। পুরো জলাশয়ের মানে বন্যার জলে এখনও আবদ্ধ রয়েছে। বন্যার জল সম্পূর্ণ রূপে এখনও কমেনি, যার ফলস্বরূপ প্রচুর পরিমাণের কৃষক বা মাছ চাষি তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের কথা মাথায় রেখে আজ আমরা বিভিন্ন জায়গাতে ভিজিট করছি, প্র্যাকটিক্যালি দেখছি। আমাদের দপ্তরের পক্ষ থেকেও প্রত্যেকটা ফিশারি অফিসার জায়গায় জায়গায় গিয়ে এইগুলি ইনকোয়ারি করছেন, কি পরিমাণের জলাশয় ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাইভেট জলাশয় বা পুকুর কতগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, সব কিছু আমরা অ্যাসেসমেন্ট করছি এবং খুব দ্রুত এগুলি আমরা অ্যাসেসমেন্ট করে একটা ফাইনাল এস্টিমেট করব যে কী পরিমাণে ক্ষতি হয়েছে। সেই ক্ষতিপূরণ প্রদানের জন্য যাতে মাছ চাষিদের আমরা উপযুক্ত ক্ষতিপূরণ দিতে পারি, তার জন্য কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুইজনের কাছে আমরা আবেদন জানাবো। এবং আমাদের বিশ্বাস কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, দুই সরকার মিলে যারা রাজ্যের মাছ চাষি আছেন বা পশুধন চাষি আছেন, সবাইকে আমরা তাদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ প্রদান করব, যাতে আগামী দিন তারা এই দুর্যোগপূর্ণ সময় বা যে কঠিন সময় তারা দাঁড়িয়েছে, এই সময় যাতে আমরা তাদের পাশে থাকতে পারি আর্থিকভাবে এবং মানসিক। এটাই আমি কিছুক্ষণ আগে আমরা বললাম আপনাকে। আমরা প্রত্যেকটা গরু প্রতি 1.5 কেজি করে প্যাকেট আমরা করেছি ফিড, ক্যাটেল ফিড, এইগুলি আমরা দিচ্ছি। কারোর বাড়িতে যদি 2টা গরু থাকে আমরা তাদেরকে 2টা করে প্যাকেট দিচ্ছি, অর্থাৎ প্রত্যেক গরু প্রতি একটা করে প্যাকেট। নমস্কার, কে বলছেন? চেষ্টা করছি। নমস্কার স্যার, বলছিলাম গ্রীষ্মকালে আমাদের শান্তিবাজারে, দুনিয়া শান্তিবাজারে লচ্ছি 200 টাকা কেজি, পটল 180 টাকা কেজি, কাঁকরোল 180 টাকা কেজি। শান্তিবাজারে অনেক মাতব্বররা ছিল, কোনো প্রতিবাদ নেই, সবাই কিনে খাচ্ছে। আমরা কার কাছে কমপ্লেন করবো বলুন না? সব যা জিনিসের দাম নিয়ন্ত্রণের বাইরে। একজন প্রতিনিধি বেরোনি, কোনো ম্যানেজমেন্ট যে কমিটি খাদ্য দপ্তরে তারাও নামেনি যে এত দাম কেন, বা কোনো একটা সবজির উপরে একটা রেট আছে না, কোনো টাচ নেই। যার যেমন খুশি। যখন রাত্রে 8টার সময় গেলাম তখন আপনার কাঁকরোল 160 টাকা, পটল 160 টাকা, মানে রাত্রে তখন 8টা বাজে। এবার বুঝুন তো সবজির দাম কোথায় কমলো, কোথায় বাড়লো? সব অসাধু ব্যবসা হয়ে গেল। কিন্তু প্রশাসন ঘুমিয়ে আছে, শুধু বন্যা নিয়ে চালাচ্ছে। যারা বেঁচে তারা তো নাচিয়ে নিচ্ছে। আপনি রোববারে আসুন শান্তিবাজার, সিক্রেট ক্যামেরা নিয়ে শুধু যে কোনো একটা দোকানে একটু মূল্য করে দেখুন। সব বাজারে আপনারা ঘুরে ঘুরে দেখুন জিনিসের কত কি, কত টাকা কিনছে, কত টাকা বিক্রি হচ্ছে, দেখুন না। চার তো নাই তাদের কাছে, কোনো মেমো তারা দেখাতে পারবে না। এবং আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে আমাদের এই কথাগুলো শুনছেন, আমার কথাগুলো শুনছেন, রাজ্যের মন্ত্রীর বক্তব্য যেখানে শুনছেন, নিশ্চয়ই তিনি তার মতন করে কয়েকটি জায়গায় গেছেন, পরিদর্শন করেছেন, কথাগুলো শুনেছেন। প্রত্যেক জায়গায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা গেছেন তাদের মতন করে, কিন্তু তার বাইরে থেকে একটা বিষয় বোধহয় খুব গুরুত্বপূর্ণ। এ কারণে গুরুত্বপূর্ণ যে হ্যাঁ, যারা আছেন আমাদের সঙ্গে, যারা নিয়মিত কথা বলেন, তাদের মধ্যে একটা বিরাট অংশ আছেন বলবেন
যে এটা সময়ের দাবি। কেন সময়ের দাবি? কারণ প্রত্যেক জায়গায় চাষিসহ যারা আছেন তাদের অনেককে আমরা আমাদের মতন করে তাদের কথাগুলো আমরা শুনতে চেষ্টা করি, বিশেষ করে সংবাদ মাধ্যমের প্রতিনিধি। কিন্তু যারা মন্ত্রী আছেন তিনি তার মতন করে বিষয়গুলো জানবেন, কারণ তিনি দপ্তরে দায়িত্ব পালন করছেন। আমরা প্রত্যেক দপ্তর থেকে কয়েকটি বিষয় নিয়ে মহাকরণে সাংবাদিক সম্মেলন শুনেছি। কয়েকটি দপ্তর মানে সরাসরি যে দপ্তরগুলোর উপর মানুষ নির্ভরশীল, সরাসরি আমি বলছি, যে দপ্তরগুলো সরাসরি রাজ্যের বেনিফিশিয়ারি ঠিক করে তাদেরকে নানাভাবে সাহায্য করে, নিঃসন্দেহে দপ্তর কর্তা, দপ্তর মন্ত্রী সিদ্ধান্ত গ্রহণ করে তাদের প্রত্যেককে সাহায্য করবে। আমি তারপরও বলছি এটা সময়ের দাবি, প্রত্যেক জায়গায় ক্ষতিগ্রস্ত মানুষদের দাবি যে সব মন্ত্রীরা তাদের পাশে দাঁড়াক, সব মন্ত্রীদের তাদের পাশে দাঁড়াতে হবে। প্রত্যেকে তার মতন করে একটি রিপোর্ট সংগ্রহ করে দপ্তর কর্তার কাছে দিলে সেই বিষয়টা প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত জনতার মনের কথা সেই রিপোর্টে প্রতিফলিত হবে। আমি আরও একবার বলছি, যারা বিভিন্ন দপ্তরের আধিকারিকরা আছেন, বিভিন্ন স্তরের আধিকারিকরা আছেন, মহকুমা শাসক, জেলা শাসক থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে যারাই এই সময় বিভিন্ন জায়গায় গেছেন, এই সময় ক্ষতিগ্রস্ত মানুষদের একটু খাবার দেওয়ার ব্যবস্থা করেছেন, জল দেওয়ার ব্যবস্থা করেছেন, তাদেরকে উদ্ধার করেছেন, সব কিছু ঠিকঠাক থাকলেও ঠিক এখন সময় সেসব ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে ব্যবস্থা গ্রহণ করা। অনেক কৃষি জমি আছে যেগুলোতে নানাভাবে কৃষি জমিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসল উৎপাদনের জন্য নতুনভাবে আবার ফসল তৈরি করার মতন যে ব্যবস্থা, জমি যে কর্ষণ করা দরকার, সেইভাবে জমিগুলো প্রস্তুত নেই বা জমিগুলো ক্ষতিগ্রস্ত। সেগুলোকে এখন সংস্কার করা খুব দরকার। এখন এই সময়ের মধ্যে শুধু কথা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, রাজনৈতিক দলগুলো তাদের মতন করে বক্তব্য রাখবে, কেউ এই দাবি করবেন, কেউ সেই দাবি করবেন, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের পাশে আছে, সরকার পক্ষ প্রচার করবেন, সব ঠিক আছে। কিন্তু সময় বলছে সর্বত্র পৌঁছে যাওয়া দরকার। কারণ একজন মন্ত্রী তিনি জনপ্রতিনিধি, তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি যেভাবে জনগণের দুঃখের কথা, জনগণের মনের কথা, জনগণের অবস্থানের কথা জানবেন, বুঝতে পারবেন, সেদিক থেকে আমলাতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে ওই আমলা আধিকারিকদের পক্ষে বোধ হয় সেটা সম্ভব নয়। এবং আমরা বেশ কয়েকটি জায়গা থেকে যারা আধিকারিকরা যারা আছেন, যারা গেছেন বিভিন্ন জায়গায়, কৃষক কল্যাণ দপ্তরের যারা গেছেন, যারা কথা বলছিলেন, বিভিন্ন জনের সঙ্গে কথা বলছিলেন, সেদিক থেকে বোধ হয় অনেকেই বলবেন তারা প্রশাসনিক স্তরের আধিকারিকদের সামনে পাননি, কথা বলার চেষ্টা করেও কথা বলতে পারেননি। আমরা কয়েকটি জায়গার দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি যেখানে কৃষকদের কথা সরাসরি অন ক্যামেরায় বলা হচ্ছে। সরাসরি এই কথা আমরা ইতিমধ্যে তুলে ধরেছি, হয়তো আরও অনেক জায়গার কথা রয়েছে আমরা তুলে ধরতে পারিনি। আমরা সেদিক থেকে তাদের কিছু কথা শুনি এবং বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় গেছেন, তাদের কথা আমরা একবার শুনি। যদিও এটা তো আমাদের কাছে আগে থেকে জানা ছিল না, হঠাৎ করে এত বড় হ্যাবকের আমরা শিকার হয়েছি, যার কারণে আমাদের কাছে সেই রকমের স্টক ছিল না। তো আমরা সামহাও ম্যানেজ করার চেষ্টা করছি। রিসেন্টলি আমরা একটা ফাইলও অ্যাপ্রুভাল দিয়েছি যাতে কিছু প্রকিউরমেন্ট করা যায় এবং সেই সমস্ত গরু ছাগল যেগুলি বন্যার জলে ঘাস সব নষ্ট হয়ে গেছে তাদেরকে যাতে আমরা পর্যাপ্ত খাবার দিয়ে তাদের বাঁচাতে পারি, তার জন্য দপ্তর সক্রিয় ভূমিকা পালন করতে। না, এটা আমাদের কাছে সত্যি খুব বড় চ্যালেঞ্জিং আমরা মনে করি এবং আমরা যেটা অ্যাসেসমেন্ট করছি পুরো রাজ্যে প্রায় 80 ভাগ মানে মাছের যেটা উৎস ছিল আমাদের, ব্যক্তিগত প্রাইভেট পুকুর হোক বা সরকারি হোক, সব মিলিয়ে প্রায় 80 ভাগ জলাশয় কিন্তু বা পুকুর বা মাছের যেটা উৎস এটা নষ্ট হয়ে গেছে। তো আগামী 4-5 মাস আমরা আশা করছি আমাদের অনেকটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হবে। তো আমরা বাইরের স্টেট থেকে আমাদের ইনপুট করতে হবে এবং আমরা চেষ্টা করব যাতে খুব দ্রুত যে সমস্ত পুকুরগুলি ধ্বংস হয়েছে এগুলি যাতে আমরা ফার্দার ইনফ্রাস্ট্রাকচার করতে পারি, পুকুর রিপেয়ারিং করতে পারি এবং তাদেরকে মাছের পোনা দিয়ে বা খাদ্য দিয়ে তাদেরকে এই সেক্টরটাকে যাতে আমরা
রিবিল্ড করতে পারি, তার জন্য আমাদের সব রকমের পরিকল্পনা রয়েছে এবং আমরা আশা করছি এই হ্যাবক পরিস্থিতি থেকে আমরা রাজ্যকে উদ্ধার করতে পারবো। এখানে আমরা যেটা দিলাম বেজিবাড়া গ্রামে, পুরা আস্ত গ্রাম এইটা নদীর ভাঙনে প্রায় যাওয়ার পথে, প্রচুর কৃষি জমি চলে গেছে, সরকারি যে পিচের রাস্তা সেটা চলে গেছে, এবং বিভিন্ন জায়গাতে আমরা এখানে 3টে গ্রাম ঘুরে দেখে আসলাম সোনামুড়াতে। দেখার পরে যেটা বললাম, সব জায়গাতে একই কথা, কোনো সরকারি লোক এখন পর্যন্ত কৃষকদের কাছে আসে নাই, কোনো সাহায্য পাওয়া যায় নাই। তারা বলছে যে কানি প্রতি 1 কেজি ধান দেবে। 1 কেজি ধান সরকারের হিসাবে হইতে পারে, কিন্তু 1 কেজি ধানে তো 1 কানি খেতে হইতো না। তো যে সিস্টেমে আমরা দাবি করেছিলাম যে চারা করে চারা দিয়ে দেও পরিমাণ মতো, এখন নিয়ে ধান নিয়ে আবার চারা করে সেই ক্ষেত আর হবে না, ভাদ্র মাস শেষ হয়ে গেলে আর আমন্দান হয় না। ফলে মানুষ সব জায়গা থেকে প্রচুর সবজি সব শেষ হয়ে গেছে। একজনের 40 লাখ 50 লাখ টাকা ব্যাংক ঋণ, বিভিন্ন জায়গাতে ঋণ না করছে, ইয়ে করতে পারেনি, কিন্তু কোনো লোক আসে না এখন পর্যন্ত খোঁজ নিতে এটা কি কার কি ক্ষতি হয়েছে। ফলে এই বিষয়গুলি আমরা বলে এসছি, আবার আজকে বলুন, এবং আমরা আমাদের প্রতিনিধি যারা আসছেন, আমাদের পার্লামেন্টের মেম্বার, আমাদের আমরা রামজি এবং আমাদের কৃষ্ণপ্রসাদ, আমাদের সেন্ট্রাল কমিটির নমস্কার, কে বলছেন? কিষাণ সভার পক্ষ থেকে। নমস্কার, আমি বিল্লার থেকে বলছি। হ্যাঁ বলুন। আজকে আপনারা যে এটা রেখেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সব মন্ত্রীদের মাঠে নামতে বলুন। এখন তিস্তা পঞ্চায়েতের এই একটা শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে, সেখানে অনেক মন্ত্রীদের ব্যর্থ থাকতে দেখা গেছে তাদের অন্তর্কন্দরের কারণে। কিন্তু এখন রাজ্যের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে আমার পূর্ববর্তী দুই একজন বক্তা বলেছেন যে এটা বিদ্যুৎদের উপর ছেড়ে দেওয়াই দরকার, তারা ঝগড়াঝাটি করুক আর যাই করুক, এখন প্রাথমিক প্রয়োজন হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। আমরা দেখছি, আমি নিজেও একজন কৃষক পরিবারের ছেলে, আমাদেরও ধান ক্ষেত অনেক কষ্ট হয়েছে। এখনো এই বিভিন্ন জায়গা থেকে, এর আগে আমরা দেখেছিলাম 83-তে একবার বন্যার দৃশ্য আমরা দেখেছিলাম, তখন অভিজ্ঞতা হয়েছিল। বিভিন্ন জায়গা থেকে জ্বালাগুলি সংগ্রহ করে কৃষকের মধ্যে দেওয়া, যদি তারা সামান্যতম যদিও চাষবাসের কাজে লাগাইতে পারে, তাহলে অন্তত কিছু খাওয়ার ব্যবস্থা তারা করতে পারবেন। তো এই প্রাথমিক প্রয়োজনগুলি এখন আসলে সবচেয়ে বেশি দরকার। এই মন্ত্রীদের বিভিন্ন জায়গাতে অবশ্যই যাওয়া দরকার, আর শপথ গ্রহণের ব্যাপারটা সেটা বিদ্যুতের উপর ছেড়ে দিলেই ভালো হবে, কারণ এখন মন্ত্রীরাই উপলব্ধি করতে পারবেন বেশি। যেমন আপনাদের এখানে দেখছি মাননীয় মন্ত্রী সুধাংশু দাস গেছেন, উনিও কথাগুলি বলেছেন, অনেক কথা। সুদূর প্রসারে যদি কোনো পরিকল্পনা না থাকে, ত্রিপুরা রাজ্যে যে ভয়াবহ বিপর্যয় হয়েছে সেটার থেকে কোনো অবস্থায় মানুষদের মুক্তি দেওয়া যাবে না। এটা সরকারের অবশ্যই সুদূর প্রসারে পরিকল্পনা লাগবে। তাদের অন্তর্কন্দর ভুলে গিয়ে অন্তত 5-6 মাস মানুষ এই সমস্ত গুলি নিয়ে তারা ব্যস্ত থাকতে হবে। এটাই আমার আপনাদের মাধ্যমে সমস্ত জনপ্রতিনিধি, মন্ত্রী যারা আছে তাদের কাছে অনুরোধ রাখছি, আপনারা হেডিংটাও দিয়েছেন, তাই আপনারা মাঠে নেমে পড়ুন, মানুষের পাশে দাঁড়ান, না হলে এই বিপর্যয় থেকে কিন্তু ত্রিপুরা রক্ষা করা যাবে না। এটাই আমার বলার ছিল। নমস্কার। অবশ্যই আমরা প্রত্যেকের কাছ থেকে শুধু বিষয়গুলো উত্থাপন করেছি, অনেকের কাছ থেকে কথাগুলো শুনেছি, আমরা শুধু আমাদের মাধ্যম থেকে বিষয়টা প্রচারে নেওয়ার চেষ্টা করেছি মাত্র। অবশ্যই আমি বিশ্বাস করি রাজ্যের মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা বিষয়গুলো দেখবেন এবং খুব প্রত্যেকেই জানেন যে আগামী 2 সেপ্টেম্বর, 3 সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর সবাই এ রাজ্যের মন্ত্রীরা খুব ব্যস্ত থাকবেন সঙ্গত কারণে। তার আগেই বোধ হয় প্রত্যেক জায়গায় অন্তত একদিনের জন্য হলেও যতটা সম্ভব, যতটা এলাকা সম্ভব যাওয়া খুব দরকার। বিধানসভায় আলোচনা হবে, মহাকরণে বৈঠক হবে, পর্যালোচনা হবে, গোটা রাজ্যের পরিস্থিতি আসবে, রিপোর্ট আসবে, রিপোর্টের ব্যাখ্যা থাকবে, হাজার হাজার কোটি টাকার ক্ষতির ব্যাখ্যা থাকবে, আলোচনা হবে, ক্ষতি পূরণের আশ্বাস থাকবে কিংবা প্রতিশ্রুতি থাকবে, দাবি উত্থাপন হবে। কেউ বলবেন প্রধানমন্ত্রীকে জানাবেন, কেউ বলবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবেন, কেউ বলবেন জানানো হয়েছে, রাজ্য কেন্দ্র আলোচনা হবে। সব কিছু ঠিক আছে,
সব কিছু তার মতন করে চলুক, কিন্তু বাস্তবিক অর্থে যেটা দরকার সেটা হচ্ছে এই সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষক সহ যারা আছেন, যেসব পুকুরগুলো বা জলাশয়গুলো যারা একেবারে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি থেকে মাছ চাষ করতেন তাদের ভীষণ রকম ক্ষতি হয়েছে, তাদের পাশে দাঁড়িয়ে আবার উৎপাদন শুরু করার মতন উদ্যোগ নিতে হবে। আর নতুবা এই ক্ষতিগ্রস্ত চাষিরা যদি তার উৎপাদন ঠিক এই সময় শুরু করতে না পারেন, তাহলে এই রাজ্যের জন্য যে একটা ঘাটতি দেখা দেবে, সেই ঘাটতি পূরণ করতে গিয়ে বহিরাজ্য থেকে যা কিছু আনা হবে কিংবা আনার উদ্যোগ নেওয়া হবে, তার মাঝে একটা বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে যারা কাজ করবেন তারা লুট বাণিজ্য শুরু করবেন। ক্ষতি হবে আমাদের, ক্ষতি হবে রাজ্যের, ক্ষতি হবে এই রাজ্যের আপামর জনগণের। নমস্কার, কি বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যালো, নমস্কার। টিভি 24 লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। হ্যাঁ হ্যাঁ দাদা, আপনাদের চ্যানেলে দেখছি বিভিন্ন জায়গাতে বিজেপি নেতা কর্মীদেরকে ধোলাই করা হচ্ছে, পেটানো হচ্ছে। আমরা আজকের ঠিক আছে, আজকের বিষয় নিয়ে আজকের বিষয় নিয়ে কথা বলবেন। আমরা আশা করি আজকের বিষয়টা অনেকটা সময় নিয়ে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, এবং অবশ্যই আপনাদের চারপাশ থেকে যে কয়েকটি বিষয়, রাজ্যের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে যে কয়েকটি বিষয় আমাদের কাছে বিভিন্ন মাধ্যম থেকে উত্থাপন করা হয়েছে, ক্ষতিগ্রস্ত জনতা যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়গুলো তুলে ধরেছেন, কথাগুলো বলেছেন, সেদিক থেকে বোধ হয় খুব গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন স্তরে নেতৃত্বের কিছু বক্তব্য শুনি। তার আগে আপনাদের সঙ্গে কথা বলছি। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। আমার মনে হয় সব বিধায়ক, সব মন্ত্রী সারা ত্রিপুরায় ঝাঁপিয়ে পড়া প্রয়োজন। দল, বিরোধী দল এই সব না দেখে সব বিধায়কদেরকে, বিধায়ক বলে কথা, তাদেরকে সরকারি গাড়ি থেকে শুরু করে সুযোগ সুবিধা দিয়ে যে অন্তত জনগণের জন্য যাতে কিছু কাজ করে বা দেখাশোনার দায়িত্বে পালন করতে পারে, এই ব্যবস্থা সরকারের করা উচিত। কারণ এক্ষণে মাননীয় মুখ্যমন্ত্রী বা 14 বাজার ঘাটের বিধায়িকা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর নিমন্ত্রণ খাওয়ার সময় নয়। আমাদের পাড়াতে এসেছে, আমাদের এলাকার মানুষ ছিটি করেছে। কাজেই আর বিশেষ করে অভিজ্ঞতা সম্পন্ন লোক দিয়ে কাজ করানো প্রয়োজন। আপনি দেখবেন হাওড়া নদীর পুরনো জহর ব্রিজের উপরে দাঁড়িয়ে দেখবেন পূর্ব দিকে হাওড়া নদীকে তারা কি সর্বনাশ করেছে। পাথর পেলে গ্রাম্য ভাষায় আছে ছড়া, ছড়া একটা নাম আছে। এই হাওড়া নদীকে ছড়া বানিয়ে ফেলছে। এইবার এই বাঁধের উপরে 4 হাত আমরা দেখেছি, 4 হাত উপরে জল উঠেছে, আর এখানে পার্ক বানিয়েছে, যেটা অবাস্তব চিত্র। কাজেই অভিজ্ঞতা সম্পন্ন লোক দিয়ে যদি কাজ না করে, যেই কারণে এইবার প্রতাপগড়ের দিকে জল ফুলে বেশি ঢুকেছে। কোন সময়ও অনেকেই বলেছেন আমাদের এখানে এত জল ঢুকে নাই, কারণ জল পাস হইতে পারে নাই, এই কারণে এই সর্বনাশ হয়েছে। অভিজ্ঞতা নাই প্রশাসনের। বিশেষ করে আপনি একটা জায়গায় বলেছেন, আমি সরকারি আমলা দেখেছি, মন্ত্রী থেকে দরদি, বামফ্রন্টের আমলেই দেখেছি মন্ত্রী থেকে জনদরদি বেশি আইএস অফিসার ত্রিপুরার যে ছিল এবং বহু মানুষের উপকার করেছে। সে কাজেই আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমরা দেখেছি চাকরির জীবনে অভিজ্ঞতা সম্পন্ন লোক না দিয়ে কাজ না করালে এই সর্বনাশ হবে। এটাই আমার বক্তব্য। নমস্কার। केंद्र सरकार की एक टीम जरूर आई है, लेकिन सर्वे अभी तक शुरू नहीं किया गया। इसमें तुरंत सर्वे किया जाए और केंद्र सरकार की टीम आके गई है उसको राष्ट्रीय आपदा घोषित करे, और जितनी उसके अनुसार राष्ट्रीय आपदा के अनुसार जो नॉर्म्स हैं उसके अनुसार त्रिपुरा के किसान और आम जनता को मदद करें। आए हैं और केरला में भी वायनाड में बहुत बड़ी जन हानि हुई है इस प्राकृतिक आपदा से। निश्चित रूप से न केवल केरला से बल्कि पूरे देश से भी इसके लिए मदद करेगी। पूरा देश का किसान केरला त्रिपुरा के किसानों के साथ है। उनकी जो फसलें नष्ट हुई हैं, जान गई है, पूरा देश का किसान और जनता
अखिल भारतीय किसान सभा उनके साथ है, उनकी मदद करेगी। लेकिन ये सरकार की, केंद्र और राज्य सरकार की सबसे पहली जिम्मेदारी है कि उनका डिटेल सर्वे करके इसको राष्ट्रीय आपदा घोषित करे और केंद्र सरकार इसमें बहुत बड़ी मदद दे। राज्य सरकार के पास बहुत बड़ा प्रोजेक्ट है, ऊँट के मुंह में जीरे के समान 40 करोड़ रुपया दिया है। 40 करोड़ रुपए से कुछ नहीं होने वाला, 15,000 करोड़ का, जबकि नुकसान 15,000 करोड़ रुपए का नुकसान हुआ है। ये तो मोटा आंकलन है, डिटेल सर्वे करेंगे तो मैं समझता हूँ 15,000 करोड़ से भी आगे नुकसान जाएगा। और ये तो खेती का किया है, घर जिसके नष्ट हुए हैं। हमने देखा है कि 5-5 फुट पानी घरों में भर गया, पूरा सामान उनका तबाह हो गया। सब्जी का किसान है, एक किसान ने 2-2, 4-4 लाख रुपया खर्च किया था। फसल की आने वाली थी और तमाम नष्ट हो गई। राज्य है जहाँ संपूर्ण राज्य के किसानों की फसलें तबाह हो गई इस बाढ़ से, लोगों के घर तबाह हो गए और 31 लोग भू संकलन से खेत, इसके लिए रात ये हो सकती है कि কৃষির কিরকম পটল, লাউ, ফুলকপি, কবির চারা, ধানের তো সব সাহায্য টাহায্য কিতা পাইছেন? সাহায্য বিভিন্ন সব দিকে সাহায্য করছে, সরকারি অনুদান এদিকে আসছে। মুখ গেছে কুয়া বুঝাইতাম না, এদিকে ওইদিকে নালগা মাটি ফেলাছি, সব কমাই নিয়ে ফেলাইতেছি। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। টিভি 24 নমস্কার। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, এই যে বৃষ্টিটা হলো, এটা তো নেতা মন্ত্রীরা অনেক প্যাকেট ভরে যাবে। তুমি বৃষ্টিটা শেষ হয়ে যাক, সব 6 মাস কন্ট্রোল হয়ে যাক, তারপরে দেখা যাবে। মানে নেতা মন্ত্রীরা প্যাকেট কখনই ভরার সময়, আর এটা অলরেডি ভরে যাবে 6 মাসের ভিতরে। নমস্কার, এটুকু কথা ছিল। এই দেন না ঘরের অবস্থা, ওইদিকে আরো 2টা ফ্যামিলি আছে, সব সমস্ত ঘরের অবস্থা এই হাল হয়েছে, সমস্ত মাটি গেছে গা। এই ঘরটি এই যে অবস্থা হয়েছে, এই পর্যন্ত কোনো তহসিলদার না কোনো সরকারি লোক আয়া দেখছেন। আজকে 2 দিন গেছে বাড়ির থেকে পানি। ত্রাণ আমরা একদিন পাইছি, এর পরবর্তী সময়ে আর ওই আইসে না, দেখছেও না। আমরা এদিকে আইয়ে না, আইলেও হয়তো সেদিকে দিয়ে গেছে গা, আমরা একদিন পাইছি। আর এমনি অন্য সরকারি ওই কংগ্রেসের কোন নেতৃত্ব আইসে একদিন আইয়া বাড়ি ঢুকছে, ঢুকা শুকনা খাবার দিয়ে গেছে, মুড়ি, পাশাপাশি মুড়ি দিয়ে গেছে, শুকনা খাবার পানি এটি দিয়ে গেছে। কিন্তু এখনো বর্তমানে আমরা পানির খুব সংকট। ওই জন্য কি পানি খাই আমরা, এটি ফিল্টার করে সিদ্ধ করে ফিল্টারও দিয়ে আর করে খাই, এই অবস্থায় আছে। মানে আইয়া গেছে দক আর না দক দেখতেও গেছে। এই যে প্রথমে পানি আইতে আছে যে সময়, ওই সময় আইয়া গেছে পৌরসভার ভলেন্টিয়াররা। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। বলছিলাম মুখ্যমন্ত্রী বলুক সব মন্ত্রীদের পাশাপাশি আবার এমএলএ আছে, কাউন্সিলর আছে, সবাই যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে সবাইকেই বলতে হবে মুখ্যমন্ত্রীকে যে আপনারা নামুন। দেখুন ইন্দ্রনগরের সাইডে শ্রীলঙ্কা বস্তি, তারপর এদিকে পশ্চিম মোহনবন, লঙ্কামোড়া সাইড, তারপর চান্দিনামোড়া, পটচলা, প্রত্যেকটা জায়গাতে কাউন্সিলররা আছে। আজকে কতদিন হলো, শহরের জলটা কিন্তু একদিনের মধ্যেই পরিষ্কার হয়ে গেল। এই জলগুলা কোথায় আসলো? এই সাইডটাতে আসলো, যে মোটরগুলো চলে জলটা শহর থেকে বের করার জন্য, ওইটা কাঁঠাখালের মধ্যে ফেলে আবার কিছু হাওড়া নদীতেও যায়। তো ওই জলটা 3 দিন দাঁড়িয়েছিল। শহরে কিন্তু জল নেই 3 দিন, কিন্তু শহরতলিতে জলটা দাঁড়িয়েছিল। আজ পর্যন্ত আমার চোখে পড়েনি যে একজন কাউন্সিলর কি ক্ষতি হয়েছে এসে দেখার মতো তাদের সময় হয়নি।
যারা লুটপাটের জন্য আছে, ব্যবসা বাণিজ্য নিয়ে আছে, বিভিন্ন রকম বিভিন্ন জন আছেন, তারা ওইভাবে চলছে। তো ঘটনা হলো কি, এটা হলো প্রাকৃতিক বিপর্যয় ঘোষণা করেছেন রাজ্য সরকার ত্রিপুরা রাজ্যকে। তো আসলে আপনি তো দেখেছেন, কিছু কিছু দেখেছেন, অত্র অঞ্চলটাতে দেখলে বুঝতে পারবেন ধানে জমি কি অবস্থা। যেমন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, শুধু দাঁড়িয়ে আছে, জলের মধ্যে নামা যায় না, গোটা ফুটে যাচ্ছে। জমির বলতে কোনো কিছু নেই, শুধু তারা লাগিয়েছিল কত সুন্দর ধানি জমি, সবুজ দেখা যেত। কেউ সিম গাছ, কেউ লচ্ছিম, তারপর ধান, বিভিন্ন রকম কৃষি আজ জলের তলায় গিয়েছে। কিন্তু ঘটনা হলো আমাদের দুর্ভাগ্য, একজন কাউন্সিলরও এলো না, এমএলএ আসলো না, ওনারা ব্যস্ত। এমএলএ তো এখন এই সাইডের হয়তো বলে রামনগরের এমএলএ, হয়তো উনি মেয়র পরিষদ বিভিন্ন জায়গায় যান। আর ওনার যে কাউন্সিলররা আছে, ওনার কাউন্সিলরের মধ্যে মাঝে মধ্যে কিছু কিছু ব্যক্তি আছে আর কি, ওনারা ওই আমরা যে শোকেসের মধ্যে সাজিয়ে রাখি জিনিসপত্র, এরকম টাইপের ওনারা আসেন, চেহারাটা দেখান মেয়র সাহেবের সঙ্গে, বাদ চলে যান, তারপর আর দেখা যায়। তো কি বলবো, যাদের ক্ষতি হয়েছে তারা যাতে সুবিচার পায়, যাতে সাহায্য পায়, ওইটাই তো সুবিচার। মন্ত্রীরা আসুক, দেখুক, কাউন্সিলররা আসুক, নাম লেখুক, নিয়ে যাক, কিছু করুক, পরবর্তী সময়ে তাদেরকে সাহায্য করা হোক। এটুকুই বললাম। নমস্কার, ভালো। আজ মুখ্যমন্ত্রী তার মন্ত্রী পরিষদের বৈঠকে অংশ নেন বা বৈঠক করেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রী পরিষদের বৈঠক থেকে নিঃসন্দেহে রাজ্যের এই পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং আপনারা প্রত্যেকে জানেন কেন্দ্রীয় যে প্রতিনিধি টিম রাজ্যে এসেছে এবং তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, কথা বলেছেন। রাজ্যের পরিস্থিতি সম্পর্কে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হলো। আমরা অবশ্যই বলছি, মহাকরণের বৈঠক যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই সময়ে মানুষের পাশে থাকা, মানুষের কাছে যাওয়া। শুধু নিজ বিধানসভা নয়, মন্ত্রীদের ছুটে যেতে হবে রাজ্যের সর্বত্র, যেখানে যেখানে ক্ষতির সম্মুখীন হলেন চাষিরা, কৃষকরা, সেখানে মাঠে গিয়ে দেখতে হবে মাঠের অবস্থান। আধিকারিকদের নির্দেশ দিতে হবে সেখানে কিভাবে আগামীকাল বা বলা যেতে পারে আগামী কয়েকদিনের মধ্যে উৎপাদন শুরুর মতন কি ব্যবস্থা সেখানে রয়েছে। আর্থিক সহযোগিতা করা, আর্থিক অনুদান দেওয়া, সব কিছু যখন নানা দিক থেকে প্রচার হচ্ছে, তার সঠিক বাস্তবায়ন খুব প্রয়োজন হয়ে পড়েছে। এবং আপনারা অনেকে জানেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতিপূরণের বিষয়টি বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছিল, সরকারের কাছে, মুখ্য সচিবের কাছেও দাবি করা হয়েছিল। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ, আমার বলা হলো, এই বিজেপি সরকার এই দুর্যোগ যারা আজকে বিপদগামী হয়েছে, এই দুর্যোগে তাদের কিচ্ছু আর তারা করতে পারবো না। যা বোঝা আমরা বুঝে গেলাম, জনসাধারণ আমরা পাশতেই বুঝে গেলাম যে তাদের মাধ্যমে কোনো কিছু করবে না এবং করতে পারবো না। আজকে দেখেন চাল, ডাল, তরকারি আছে কি নিয়ন্ত্রণের মাধ্যমে সরকারের একটা জিনিসের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই। এত বড় দুর্যোগ রাজ্যে, এমন অবস্থা জিনিসপত্রের দাম 1 টাকার জিনিস 100 টাকার প্রতিদিন বাড়তেছে। একটা মানে শোষণের সীমাহীন হয়ে গেছে চলছে এই সরকারের মাধ্যমে। যদি এই পরিবারটি বাঁচে, এই পরিবারটি তো মানে তৃণমূল এসে যদি তাদের যাদের ব্যাংকে অ্যাকাউন্টে কিছু টাকা পয়সা যদি থাকে, এই পরিবারটি হয়তো চল্লাপিড়া থাকবো, কিন্তু এই পরিবারটি কিছুই নাই, কেস টাকা পয়সা নাই, তাদের তারা বিপদগামী হয়ে গেল এই ত্রিপুরা রাজ্যে। এটা নিশ্চিত। আর যদি বাঁচে, তাহলে যদি আত্মীয় স্বজনরা সহযোগিতা করে, হয়তো কিছু পরিবার যদি হয়। তবে যে মানসিকতা আমরা হয়েছে, আমরা এই মানসিকতা সাহায্য করবো তো দূরের কথা, শোষণ কেমনে করবো? আত্মীয় বলেন, যাই বলেন, প্রত্যেকে আমরা শোষণ করার দিকে এখানে সবাই লোক। হয়তো দেখুন তাদের জায়গা কিনতে যাবে 500 টাকার জায়গা, বলবো হয়তো 200 টাকা দিবানি, 100 টাকা দিবানি, এই জায়গায় যায় এখন তা করে গেল। আর শোষণ করা যাবে তাদেরকে শোষণ করার লেগে। যদি সরকার তাদের নিয়ন্ত্রণ না করে, যারা দুর্নীতিবাজ
তাদেরকে নিয়ন্ত্রণ না করলে আর সহযোগিতা না করলে, সহানুভূতি না জানালে এই পরিবারটি একটা নিশ্চিত এরা ত্রিপুরা রাজ্যে আর উঠতে পারবো না। এত ক্ষতি হয়েছে, কারণ আমরা দেখছি বহু জায়গাতে ঘুরাঘেরা তারা কি অসহায় হয়ে গেছে জানেন তো। এর মধ্যে জিনিসপত্রের দাম হাহাকার। তাহলে আমরা যারা এই আওতায় আসছি না, মানে এই যে দুর্যোগের আওতায় আমরাই হাহাকারের মধ্যে পড়ে গেছি, তাহলে তাদের অবস্থাটা কি হইব এটা তো আমরা প্রত্যেকেই আন্দাজ করতে পারি, বড় থেকে আন্দাজ করতে পারি তাদের পরিণাম কি। এর মধ্যে সরকারটা হইলো শোষণকারী সরকার, কেমনে শোষণ করবো এই চিন্তাধারা। এরা যাইবো না, বুঝতে পারবো, নাহলে রেজিং করবো, আবার সরকার গঠন করবো, এটা হইলো এদের অবস্থা। আর কি বলে, তবে এরা বিপদে নিয়ে গেল ত্রিপুরা রাজ্যে। যে বিপদে পড়বে এই অবস্থা এই সরকার থাকাকালীন, এই পরিবারটি শুধু ত্রিপুরা রাজ্যে না, ভারতবর্ষের যে কোনো জায়গাতে এরা অসহায় হয়ে যাবো, এটা নিশ্চিন্ত থাকতে পারেন, আমরা বলছি। নমস্কার দাদা। আপনারা কয়েকটি জায়গার দৃশ্য দেখলেন, কয়েকটি জায়গার পরিস্থিতি দেখলেন, ক্ষতিগ্রস্ত কৃষকরা কি বলছেন তারও কথা শুনলেন। বৃহত্তর অংশের মানুষ এই বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন। হয়তো এই ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা বিধানসভায় উঠবে, সংসদে উঠবে, চিঠি দেওয়া হবে, প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যাবে, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যাবে। আমরা আরও একবার বলি, মন্ত্রীরা মাঠে যান এবং অবশ্যই আপনারা সব কিছু দেখে মানুষের পাশে দাঁড়ান। সেই দাবি, সে আশা এই ক্ষতিগ্রস্ত জনতা করছেন। তাদের কাছ থেকে কথাগুলো তুলে এনে আমরা এই অনুষ্ঠানে প্রচার করলাম, আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আজ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।